আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল খুশিস কিচেন এন্ড লাইফস্টাইল। আজকে আমি তৈরি করে দেখাবো চালের আটার রুটি। চালের আটার রুটি তৈরির সঠিক পদ্ধতি ও দীর্ঘ সময় নরম রাখার টিপস সহ সফট করে ও সহজ করে বানানোর পদ্ধতি সহ আরও অনেক টিপস থাকবে আমার আজকের ভিডিওতে। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। চালের রুটি বানানোর জন্য প্রথমে সফট করে আটার খামির বা কাই তৈরি করে নিতে হবে। এর জন্য নিয়ে নিলাম 3 কাপ পানি একটি পাত্রে, দিয়ে দিব আধা চা চামচ লবণ। এখন পানিটাকে ভালো করে ফুটিয়ে নিব। পানিটা ফুটে গেছে, এখন আঁচটা কমিয়ে দিয়ে দিব 2 কাপ চালের গুঁড়ো। আমি এখানে বাজার থেকে কিনে আনা চালের গুঁড়ো ব্যবহার করেছি। এখন মাঝখান থেকে আলতো করে একটু ফাঁকা করে দিয়ে 4-5 মিনিটের জন্য ঢেকে দেব। এই পর্যায়ে চুলার আঁচটা কিন্তু একদম লোতে থাকবে। ফিরে আসছি 4-5 মিনিট পর। 4-5 মিনিট পর এটাকে নেড়ে চেড়ে চুলাটা বন্ধ করে ঢেকে রেখে দিতে হবে আরও 5 মিনিট। তবে বেশি ঠান্ডা করে নেওয়া যাবে না, একটু গরম অবস্থায় এটাকে মেখে নিতে হবে, কারণ হালকা গরম অবস্থায় না থাকলে মথে নিতেও সমস্যা হবে আর রুটিগুলো অতটা সফট হবে না। আর মথে নেওয়ার সময় যদি হাতে গরম লাগছে মনে হয় বা লেগে যাচ্ছে মনে হয়, তাহলে একটু পানি লাগিয়ে নিতে পারেন হাতে। তবে বেশি পানি ব্যবহার করা যাবে না। যদি পিঁড়িতে লেগে যায় তাহলে পিঁড়িতে একটু চালের গুঁড়ো দিয়ে নেবেন। এভাবে ভালো করে মেখে নিতে হবে। যত সফট করে আটার এই খামিরটাকে আপনি গুলে নিতে পারবেন, তত সফট হবে আপনার রুটিগুলো। আপনি রুটিগুলো কত বড় বা ছোট বানাবেন সেই অনুযায়ী আটার খামিরের বল তৈরি করে নিতে হবে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর গোল করে বল তৈরি করে নিয়ে তারপরে চ্যাপটা করে নিতে হবে। দেখুন আমি কিভাবে করে নিচ্ছি। এভাবে সবগুলো বল তৈরি করে নিয়েছি। যেহেতু রুটিগুলো বানাতে অনেক সময় লাগবে, এই জন্য একটি ভিজা কাপড় দিয়ে ঢেকে রাখলাম। এখন রুটিগুলো বেলে নিব। এভাবে উপর থেকে আর নিচ থেকে চালের গুঁড়ো দিয়ে নিয়েছি। এখন রুটিগুলো বেলে নিতে হবে। আটার পরিমাণ কিন্তু বেশি নেওয়া যাবে না, আর একটু পাতলা করে রুটিগুলো বেলে নিতে হবে। যেহেতু আমি এক্সপার্ট নই রুটি বানাতে, সেহেতু আমি আমার মতো করে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। রুটি বানাতে বানাতে রুটির শেপ গোল হয় আর সুন্দর হয়। এভাবে সবগুলো রুটি আমি বানিয়ে নিব। একটা রুটি বানানো হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এরকম পাতলা করে রুটিটা বানিয়ে নিয়েছি। এখন প্লেটে তুলে নেব। আরও একটা রুটি বানিয়ে দেখাচ্ছি। রুটিগুলো চারপাশে যেন সমান পুরুত্ব থাকে, সেজন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি হাত দিয়ে। আর খেয়াল রাখবেন যাতে রুটিটা ছিদ্র না হয়ে যায়। এখন ভালো করে রুটিটাকে ঝেড়ে একটি প্লেটে তুলে নেব। এভাবে সবগুলো রুটি আমি তৈরি করে নিয়েছি। এখন একটি প্যান ভালো করে গরম করে নিয়েছি। গরম হয়ে যাওয়ার পর একটা রুটি দিয়ে দিয়েছি। 20-30 সেকেন্ড এক পাশ রেখে উল্টে দিতে হবে, এর বেশি সময় না। তারপর আর এক পাশ 30 সেকেন্ড পর উল্টে দিলেই দেখতে পাবেন রুটিগুলো ফুলতে শুরু করেছে। চুলার জালটা কিন্তু এ পর্যায়ে রাখতে হবে মিডিয়াম হিটে। একটা পাতলা সুতি কাপড় বা খুন্তি দিয়ে চারপাশ থেকে একটু প্রেস করে দিলেই রুটিগুলো সেকা হবে সুন্দর করে। গরম রুটি তাওয়া থেকে তুলে ছিদ্র একটা জালিতে রাখতে হবে। এতে করে গরম বাতাসটা আস্তে আস্তে বের হয়ে যাবে আর রুটিটাও অনেক সফট থাকবে। প্রতিটা রুটি ভেজে নেওয়ার পর তাওয়াটাকে পরিষ্কার করে নিতে হবে। তারপর আরও একটা রুটি ভাজতে হবে। আমি আরও একটি রুটি দিয়ে দিয়েছি। এক পাশ 30 সেকেন্ড হওয়ার পর উল্টে দিয়েছিলাম। এখন একটি কাপড় দিয়ে প্রেস করে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলকো রুটি তৈরি হয়ে গেছে। এভাবে সবগুলো রুটি আমি একে একে তৈরি করে নেব। সবগুলো রুটি সেকা হয়ে যাওয়ার পর ছিদ্র জালের উপর ঠান্ডা করে তারপর পাতলা কোনো সুতি কাপড় দিয়ে মুড়ে বাইরে রেখে দিতে পারেন একটি বক্সে ভরে। 2 দিন পর্যন্ত একদম সফট থাকবে রুটিগুলো। যে কোনো মাংসের কারি, বিশেষ করে গরুর মাংস ভুনা দিয়ে তো চালের আটার রুটি খেতে ভীষণই মজা লাগে। আমার চ্যানেলে অনেকগুলো গরুর মাংসর রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। দেখুন কত সফট ফুলকো ফুলকো নরম রুটি তৈরি হয়ে গেছে। টিপসগুলো ফলো করে বাসায় চালের রুটি তৈরি করলে আশা করি খুব সহজেই বানাতে পারবেন। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেব ইনশাল্লাহ।
আজকে আমি আপনাদের সাথে মজাদার একটি গরুর মাংস ভুনার রেসিপি শেয়ার করব। আর কষিয়ে মাংস রান্না করার চেয়ে হাতে মাখিয়ে রান্না করলে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। যে পাত্রে মাংসটা রান্না করব সে পাত্রে মাংসটাকে ভালো করে দুবার ধুয়ে হাড় চর্বি সহ নিয়ে নিয়েছি বড় বড় টুকরো করে কেটে। এখানে 3 কেজি পরিমাণ মাংস আছে। সেই অনুযায়ী আমি এখন মশলা দিয়ে দেব আদা বাটা 3 টেবিল চামচ, রসুন বাটা 3 টেবিল চামচ, দিয়ে দেব হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, দিয়ে দেব মরিচের গুঁড়ো 3 টেবিল চামচ। মরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো এখানে ইউজ করতে পারেন। এখন দিয়ে দেব ধনে গুঁড়ো 2 টেবিল চামচ, 2 টেবিল চামচ ধনে গুঁড়া দিয়ে দিলাম। দিয়ে দেব জিরা গুঁড়ো 2 টেবিল চামচ। এখন দিয়ে দিব জিরা গুঁড়ো 2 টেবিল চামচ, দিয়ে দিব স্বাদ মতো লবণ। আমি এখানে 2 টেবিল চামচ লবণ ইউজ করেছি, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দেব গোটা গরম মশলা, দিয়ে দেব 4টি তেজপাতা, 4-5টি দারুচিনি স্টিক, 1 চা চামচ আস্ত জিরা, এই জিরাটা দিলে অনেক ভালো স্মেল হবে, 1 চা চামচ গোলমরিচ, দিয়ে দেব 4 ভাগের 1 চা চামচ জায়ফল আর 3টা জয়ত্রী পাপড়ি, আর দিয়ে দিব 2টি বড় এলাচি আর 8টির মতো ছোট এলাচি, আর দিয়ে দেব 10-12টি লবঙ্গ। এখন জায়ফল আর জয়ত্রী ছাড়া সবগুলো মশলাকে এখানে ঢেলে দেব আর জায়ফল জয়ত্রীকে গুঁড়ো করে নেব। হাতের কাছে বড় এলাচি না থাকলে আপনি এটা বাদ দিতে পারেন, তবে বড় এলাচিটা দিয়ে দেখবেন অনেক সুন্দর একটা স্মেল আসে। এখন গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম। জয়ত্রীকে আমি এভাবে ছোট ছোট করে দিচ্ছি, চাইলে আপনি জায়ফলের সাথেও গুঁড়ো করে দিতে পারেন, তবে এভাবে গুঁড়ো করে দিলে আলাদা একটা স্মেল আসে। হোটেলে কিন্তু এভাবে ওরা ছিঁড়ে ছিঁড়ে দেয়। এখন জায়ফলটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা ওখানে ঢেলে দিলাম। এখন দিয়ে দেব আধা কাপ তেল, এখন দিয়ে দেব 2 কাপ পেঁয়াজ। আমি এখানে 3 কাপ পেঁয়াজ ইউজ করেছি, পরে আরও 1 কাপ পেঁয়াজ আমি এখানে ইউজ করব। এখন সমস্ত উপকরণ ভালো করে মেখে নিতে হবে, আর এই কাজটা আমার হাজব্যান্ড আমাকে সবসময় হেল্প করে কোরবানির ঈদের সময়। এখন ভালো করে মেখে নিতে হবে। কোরবানির মাংসটা এভাবে ভালো করে হাতে মেখে রান্না করলে অনেক মজা হবে। এখন দিয়ে দিলাম আরও 1 কাপ পেঁয়াজ। 3 কেজি মাংস নিয়েছি আর 3 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন এখানে ইউজ করব হাত ধোয়া পানি। হাত ধোয়া পানি দিয়ে দেব 1 কাপের মতো, আর কোনো পানি আমি এখানে ইউজ করব না, এই পানিটা দিয়েই মাংসটা সেদ্ধ হয়ে যাবে। এখন চুলাতে বসিয়ে দিয়েছি, আঁচটা এই পর্যায়ে একটু বাড়িয়ে দিয়ে ঢেকে রেখে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। 10 মিনিট পর ফিরে আসলাম, দেখুন অনেক পানি বের হয়েছে মাংসটা থেকে। এই পানিটা দিয়ে মাংসটা সেদ্ধ হয়ে যাবে। আমি মাঝে একবার নেড়ে দিয়েছিলাম। এখন ভালো করে নেড়ে চেড়ে আঁচটাকে মাঝারি টু লোতে করে রেখে দেব আরও আধা ঘন্টার মতো। এখন নেড়ে চেড়ে দিয়েছি, এখন আরও আধা ঘন্টার মতো ঢেকে রান্না করে নেব। ফিরে আসছি আধা ঘন্টা পর। আধা ঘন্টা হয়ে গেছে, এখন ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন রান্নাটা হাফ ডান হয়ে গেছে। এখন এখানে দিয়ে দেবো একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট, যেটার জন্য এই মাংসটা খেতে আরও মজা হবে। দিয়ে দিব আস্ত রসুন, 3-4টি দিয়ে দিলেই হবে। আমি বড় বড় রসুন দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে আরও 2-1টা রসুন দিতে পারেন। এই রসুনগুলো ভাতের সাথে কিন্তু মেখেও খাওয়া যায়, অসাধারণ লাগে। এখন আরও 20 মিনিটের মতো ঢেকে দিব। 20 মিনিট পর ফিরে আসছি। 20 মিনিট হয়ে গেছে, মাঝে আমি একবার নেড়ে দিয়েছিলাম। রসুনটা সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে, আর লবণটাও পারফেক্ট আছে। এখন চুলাটা বন্ধ করে একটি পরিবেশন ডিশে ঢেলে দিলাম। দেখুন ইয়াম্মি ডিলিশিয়াস দারুণ মজাদার কোরবানি স্পেশাল বিফ ভুনা হাতে মাখা তরকারিটা তৈরি হয়ে গেছে। আশা করি এই রেসিপিটি আপনারা ট্রাই করলে খুব 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 মজা পাবেন, আর সবাই আপনার অনেক প্রশংসা করবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।